মধ্য আমেরিকা ও দক্ষিণ আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চলের একটি উদ্ভিদ, যাকে নাসা বায়ু পরিশোধনকারী মানে এয়ার পিউরিফায়ার প্লান্ট হিসেবে স্বীকৃতি দিল। অথচ এই গাছটি ওয়েস্ট ইন্ডিজ ও মেক্সিকোতে অতি সহজেই পাওয়া যায়। গাছটির বিশেষ গুণাগুণ হলো বায়ুতে থাকা বিষাক্ত যে সমস্ত গ্যাস রয়েছে, যেমন টুলুইন, জাইলিন, বেনজিন, ফর্মালডিহাইডের মতন উপাদানগুলিকে শোষণ করতে সক্ষম। গাছটি তীর চিহ্ন উদ্ভিদলতা বা গুজ ফ্রুট প্লান্ট হিসেবে সারা বিশ্বে জনপ্রিয়তা অর্জন করেছে। আর এই অর্নামেন্টাল প্লান্ট সিঙ্গোনিয়াম সম্বন্ধে আরও তথ্য জানতে আমাদের ঢুকে পড়তে হবে দ্বিতীয় অধ্যায়ে। নমস্কার বন্ধুরা, আমি অপু, আর আনন্দের ছাদ বাগানে আপনাদের সবাইকে সবুজ অভিনন্দন। এই সিঙ্গোনিয়াম গাছটি একটি ঘরোয়া উদ্ভিদ। এই গাছটির মধ্যে বিভিন্ন রঙের পাতা পাওয়া যায়, মানে এই গাছটি বিভিন্ন রঙের হয়ে থাকে। সিঙ্গোনিয়াম পডোফাইলাম, এর মধ্যে সাদা, সবুজ, গোলাপি এগুলো আছে। আবার সিঙ্গোনিয়াম ওয়েল্ডল্যান্ডি, মানে যেমন রূপালি, এগুলো আছে। সব সিঙ্গোনিয়ামেরই পরিচর্যা একই রকম হয়। আর যদি রঙের কথা বলি, সেটা তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। ফেব্রুয়ারি মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত এই গাছকে বসানো যায়, আর এই সময়টাই হচ্ছে সবথেকে ভালো গ্রোথের সময় এই গাছের, বিশেষ করে ফেব্রুয়ারি থেকে শুরু করে। সিঙ্গোনিয়ামের সঠিক পরিচর্যার মাধ্যমে কিভাবে আমরা এই হাউস প্ল্যান্টকে আমাদের বাড়িতে সঠিকভাবে বসাতে পারি এবং সঠিকভাবে কিভাবে পরিচর্যা করতে পারি, সেই গল্পটাই বলবো পরবর্তী অধ্যায়ে। এরপর বলি পট সিলেকশনের ব্যাপারটা। পট সিলেকশনের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিই, সিঙ্গোনিয়াম গাছের জন্য সব রকম পট সঠিক, কোনোটাই কিন্তু বেঠিক নয়। যেরকম মনে করো, তুমি মাটির পটে করতে পারো, তুমি চাইলে প্লাস্টিকের টবে করতে পারো, চাইলে তুমি চীনামাটির টবে করতে পারো, সিমেন্টের টবে করতে পারো, গ্রো ব্যাগে করতে পারো। এরকম আমার মতন, এই দেখো কত সুন্দর আমি এই গ্রো ব্যাগে করেছি। তুমি চাইলে যেমন ইচ্ছা তেমন পটে করতে পারো, কোনো রকম কোনো বাধ্যবাধকতা নেই। এক্ষেত্রে আমি তোমাদেরকে দেখিয়ে দিই, আমি এখানে একটি প্লাস্টিকের পট নিয়েছি। তোমরা চাইলে যে কোনো পটে নিতে পারো, তোমাদেরকে যেরকম আগে বললাম ঠিক সেই রকমই তোমরা যে কোনো একটা পট নিয়ে নাও। এরপরে আসছি ড্রেনেজ সিস্টেমের ব্যাপারটায়। দেখো, যে কোনো গাছকে আমরা যখন পটে লাগাতে যাই, মানে টবে লাগাতে যাই, তখন কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সেটা হচ্ছে ড্রেনেজ সিস্টেম। এই ড্রেনেজ সিস্টেমে ঠিক হওয়ার জন্য গাছ বাঁচে, এবং এই ড্রেনেজ সিস্টেম ভুলের জন্য গাছ মারা যায়। সেই জন্য সবসময় আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ড্রেনেজ সিস্টেম যেন আমাদের কোনো রকমভাবেই ভুল না হয়। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং ভিডিও শেষে এন্ড স্ক্রিনেও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নেবে। যারা জানো না, ড্রেনেজ সিস্টেমটা অবশ্যই কিন্তু খুব ভালো করে করতে হবে, না হলে কিন্তু তুমি গাছ বাঁচাতে পারবে না। এরপরে আসছি সয়েল মিক্সের ব্যাপারটা, মানে মাটি তৈরি করব কিভাবে। অনেকের কাছে অনেক জিনিস থাকে, অনেক জিনিস থাকে না। আমি আজকে তোমাদেরকে তিনটে পদ্ধতি বলবো। তিনটে পদ্ধতিতে আমরা এই গাছের জন্য মাটি তৈরি করতে পারি। প্রথম পদ্ধতি বলি, যেটা আমি বরাবর করে থাকি, সেটা হচ্ছে 1 ভাগ মাটি, 1 ভাগ সাদা বালি, 1 ভাগ যে কোনো কম্পোস্ট। তোমার হাতের কাছে যে কম্পোস্ট থাকবে তুমি সেটা ব্যবহার করতে পারো। সেটা পাতা পচা সার হতে পারে, সেটা গোবর সার হতে পারে, সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে, সেটা কিচেন কম্পোস্টও হতে পারে। কোনোটাই তো কোনো অসুবিধা নেই, তুমি যেটা চাইবে সেটাই ব্যবহার করো। তাহলে 1 ভাগ মাটি, 1 ভাগ কম্পোস্ট আর 1 ভাগ সাদা বালি দিলে, তার সঙ্গে তুমি দিয়ে দেবে 1 মুঠো নিমখোল আর 1 চামচে এপসম সল্ট। এপসম সল্ট যদি না পাও, যে কোনো মেডিসিন শপে তুমি পেয়ে যাবে ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট তুমি 1 চামচের মতন মাটির মধ্যে মিশিয়ে দাও, দিয়ে ভালো করে মাটিটাকে মেখে নাও, তাহলেই তোমার মাটিটা তৈরি হয়ে গেল। এটা আমি তোমাদেরকে বললাম একরকম পদ্ধতি। আরেকটা পদ্ধতি বলি, এই দ্বিতীয় পদ্ধতিতে মাটি ছাড়াও তুমি করতে পারো। কিভাবে করবে? 60% নেবে কোকোপিট, 30% নেবে যে কোনো একটা কম্পোস্ট, আর 10% নেবে নিমখোল। অবশ্যই নিমখোলটা দিতে হবে, 10% নিমখোল, আর তার সঙ্গে নিতে হবে 1 চামচে এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট, যে কোনো একটা নিলেই হবে। দিয়ে ভালো করে মাটিটাকে মিক্স করে নাও। মিক্স করে নিয়ে, মানে সয়েলটাকে মিক্স করে নাও। করে নেওয়ার পর তুমি সেটাকে পটের মধ্যে দিতে পারো। এটা হলো দ্বিতীয় পদ্ধতি। এরপর আসি তৃতীয় পদ্ধতিতে। যাদের কাছে মনে করো কোকোপিট নেই, সাদা বালি নেই, তারা কি করবে? তাদের জন্য আমি তোমাদেরকে বলে দিই, তারা কি করবে। তারা নেবে 60% নেবে সাধারণ মাটি, আর 35% নেবে যে কোনো কম্পোস্ট। হয়ে গেল। তার সঙ্গে নেবে 5% নেবে নিমখোল, নিমখোল গুঁড়ো যেটা, সেটা নেবে, আর 1 চামচে এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে ভালো করে মাটিটাকে মিক্স করে নাও। এতে কি হবে, তোমার গাছটা কিন্তু এতেও খুব ভালো গ্রো হবে। অবশ্যই ভালো গ্রো হবে, কোনো অসুবিধা হবে না। আমি 3টে পদ্ধতিতে বললাম,
এই তিনটে পদ্ধতির মধ্যে যার যেটাতে সুবিধা হবে সে সেটাতেই মাটি তৈরি করে নিতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। এরপর আসছি প্রতিস্থাপনের ব্যাপারটায়। প্রতিস্থাপনের ক্ষেত্রে তোমাদেরকে আগে দেখিয়ে দিই, এই দেখো মাটিটা আমি তৈরি করে নিয়েছি তোমাদের যেরকম দেখালাম। এবার আমি টবের মধ্যে ভালো করে ড্রেনেজ সিস্টেমটা তৈরি করে নিয়েছি। ড্রেনেজ সিস্টেম তৈরি করার পর কিছুটা মাটি দিয়ে দিয়েছি, দেওয়ার পর এবার আমি এটাকে বসিয়ে দেবো। এই সিঙ্গোনিয়াম গাছটি পাতাটা দেখলে আমরা বুঝতে পারবো এই পাতাটি কিন্তু তীর চিহ্নর মতন তৈরি, দেখো একদম কিন্তু মনে হচ্ছে তীর চিহ্ন। এই জন্য একে তীর চিহ্নিত লতা উদ্ভিদ বলা হয়, অথবা একে গুড ফুড প্লান্ট হিসেবে চিহ্নিত করা হয়। গাছটা কিন্তু সুন্দরভাবে বসে গেল এর মধ্যে, দেখতে পাচ্ছ। এরপর কি করতে হবে, আমাদের ধার দিয়ে মাটি দিয়ে দিতে হবে। তার আগে আমরা একটু অল্প অল্প করে কি করব, ধারগুলো একটু ভেঙে দেবো, দিয়ে বসিয়ে দিচ্ছি, দেখো হয়ে গেল। এরপরে আমরা ধার দিয়ে মাটি দিয়ে দেবো, এই তৈরি মাটিটা ধার দিয়ে আমরা দিয়ে দেবো। মাটিটা দেওয়া হয়ে গেলে সাইড দিয়ে আমাদেরকে এইভাবে আস্তে আস্তে ঠেসে দিতে হবে, দেখো ঠিক আমি ধার দিয়ে যেরকম ঠেসে দিচ্ছি ঠিক এইভাবে আমাদের ঠেসে দিতে হবে। আরেকটা কথা বলে রাখি, এইরকমভাবে আমরা যখন গাছ প্রতিস্থাপন করব তখন মাটির টবে আমরা উপর থেকে 1.5 ইঞ্চি জায়গা খালি রাখবো, এবং প্লাস্টিকের টবের ক্ষেত্রে আমরা 1 ইঞ্চি জায়গা খালি রাখবো। মানে মাটির টবে শুধুমাত্র 1.5 ইঞ্চি জায়গা খালি রাখবে, এবং বাকি যত টব আছে সে সমস্ত টবের জন্য তুমি 1 ইঞ্চি জায়গা খালি রাখলেই যথেষ্ট। আমাদের প্রতিস্থাপনের কাজ শেষ হয়ে গেল। এরপরে আসছি ওয়াটারিং, মানে জলের ব্যাপারটা। জলের ক্ষেত্রে বলে দিই তোমাদেরকে, প্রতিস্থাপনের পর জল দেওয়ার নিয়ম হচ্ছে সম্পূর্ণ টব ভর্তি করে জল দিয়ে দিতে হবে। আমিও দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এখানে সম্পূর্ণ আমি টব ভর্তি করে জল দিয়ে দেবো। তোমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এই যে টব ভর্তি করে জল দিয়ে দিলাম প্রথমবার, এরকম 2বার 3বার জল দিতে হতে পারে। অতিরিক্ত জল যখন টবের নিচের ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে যাবে তারপর তুমি জল দেওয়া বন্ধ করবে, তার আগে কিন্তু কখনোই জল দেওয়া বন্ধ করবে না। যখন দেখে নিলে একদম শিওর তুমি যে নিচে দিয়ে জল বেরিয়ে গেল, তার মানে টবের সমস্ত মাটিটা ভিজে গেছে, আর জল দেওয়ার প্রয়োজন নেই। এটা হচ্ছে প্রতিস্থাপনের পর জল দেওয়ার নিয়ম। এরপর হচ্ছে আমরা রোজ কিভাবে জল দেব। দেখো এই গাছটার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিই, রোজ জল দেওয়ার প্রয়োজন নেই, সেটা শীতকাল হোক, গ্রীষ্মকাল হোক বা বর্ষাকাল হোক। কারণ হচ্ছে কি, এই গাছটার রুটটা যাতে না পচে যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে উপরের মাটিটা শুকিয়েছে কিনা সেটা তোমায় ফলো করতে হবে। উপরের মাটি যখনই দেখবে শুকিয়ে গেছে, হাত দিয়ে দেখবে ঝুড়ো ঝুড়ো হয়ে যাচ্ছে, তখনই কিন্তু বুঝতে পারবে যে এর মধ্যে জল নেই। তখন তুমি আবার ফুল ওয়াটারিং করাবে, মানে সম্পূর্ণ আবার টব ভর্তি করে জল দেবে, দিয়ে তলা দিয়ে জল বেরিয়ে যাবে, ছেড়ে দেবে জল দেওয়া। তাহলে সম্পূর্ণ মাটিটা ভিজে গেল। আবার পরবর্তীতে যখন দেখবে যে সম্পূর্ণ মাটিটা শুকিয়েছে, ওপরে হাত দিয়ে দেখবে উপরের মাটিটা লেয়ারটা শুকিয়ে গেছে, তখনই কিন্তু আবার দ্বিতীয়বার জল দেবে। এই গাছটার ক্ষেত্রে কিন্তু এইভাবেই তোমাকে জল দিতে হবে। অতিরিক্ত জল কিন্তু এই গাছটা ভালোবাসে না, সেই জন্য তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে। মাটিটা ময়েশ্চার থাকুক সেটা অবশ্যই ভালোবাসে, কিন্তু তার মানে এই নয় তুমি চপচপে করে জল দিয়ে মাটিটা ভিজিয়ে রাখবে। আশা করি জল দেওয়ার ব্যাপারটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরপর আসছি আলোর ব্যাপারটা। আলোর ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিই, দেখো এই গাছটা 15 ডিগ্রি থেকে 35 ডিগ্রি পর্যন্ত কিন্তু সানলাইট পছন্দ করে, মানে সহ্য করে নেয়, তাতে এর কোনো অসুবিধা হয় না। এবার হচ্ছে বিষয়, 35 ডিগ্রির ওপরে গেলে কি হবে। 35 ডিগ্রির ওপরে গেলে পাতাটা আস্তে আস্তে পুড়তে শুরু করবে, পাতার রং ফ্যাকাশে হতে শুরু করবে, নানা রকম বিকৃতি ঘটবে এর মধ্যে। অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে 35 ডিগ্রির ওপরে যেন না যায়, বা ফুল সানলাইটে তুমি একে কখনোই রাখবে না। কীরকম রাখবে না আমি তোমাদের বলে দিই। দেখো ঠিক একটা সময় আছে, মার্চ, এপ্রিল, মে, জুন, এই 4টে মাস যদি তুমি ফুল সানলাইটে না রাখো তাহলে কিন্তু গাছটা খুব ভালো থাকবে, খুব ভালো গ্রো করবে। এবার আমি বলি, যেহেতু এটা এয়ার পিউরিফায়ার প্ল্যান্ট, মানে বায়ু পরিশোধনকারী গাছ, সেহেতু এই গাছটিকে কোথায় রাখলে ভালো হয়। এই গাছটি ব্যালকনিতে তো খুব ভালো, দারুণ হয়, ঘরের মধ্যেও রাখা যায়, অনেক জায়গাতেই রাখা যায়। এখানে তুমি যেখানে ইচ্ছা সেখানেই রাখতে পারো। লো লাইট এরিয়া যেখানে খুব কম আলো আছে, মানে আমাদের ঘরের ভিতরে, সেখানেও রাখা যায়। কিন্তু তার পদ্ধতি আছে আলাদা আলাদা। আমি প্রত্যেকটা পদ্ধতি তোমাদেরকে ভেঙে ভেঙে বলে দিচ্ছি, তোমরা ভালো করে মন দিয়ে শোনো, তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে যে এই গাছটাকে কোন জায়গায় রাখলে এই গাছটা সবথেকে বেশি গ্রো করবে। প্রথম হচ্ছে ব্রাইট লাইট এরিয়া, মানে যেখানে খুব উজ্জ্বল আলো, চকচকে আলো, সেই সমস্ত জায়গায় কিন্তু এই গাছ খুব ভালো গ্রো করে এবং খুব ভালো থাকে গাছটা। যেরকম মনে করো
ব্রাইট লাইট এরিয়া বলতে যেখানটায় সূর্যের আলো আসে না অথচ চকচক করছে চারিদিকে আলো, সেই রকম জায়গাটা এর জন্য সবথেকে বেস্ট। এবং মনে করো তুমি সেরকম জায়গায় রাখতে পারছো না, তাহলে তুমি সেমি শেডের নিচে রাখো। সেমি শেডের নিচে রাখলে সেখানেও কিন্তু খুব ভালো তুমি রেজাল্ট পাবে। অথবা যদি তুমি গ্রিন নেটের নিচে রাখো, গ্রিন নেটের নিচে রাখলেও কিন্তু তুমি খুব ভালো রেজাল্ট পাবে। যারা ঘরের মধ্যে করতে চাইছো তারা ঘরের মধ্যে রাখতে পারো, কিন্তু সপ্তাহে একদিন করে তোমাদেরকে বাইরে বার করতে হবে, অবশ্যই বাইরে বার করতে হবে এবং সারাদিন উজ্জ্বল আলোযুক্ত জায়গায় অবশ্যই রাখতে হবে, তাহলে কিন্তু গাছটা খুব ভালো গ্রোথ হবে। একদিন পর ঘরে নিয়ে যাওয়ার পর তখন কিন্তু গাছটা আবার একটু বেঁচে উঠবে। এই জন্য সবসময় খেয়াল রাখবে যে তোমাদের কিন্তু আলোতে কিন্তু অবশ্যই রাখতে হবে। ইনডোর প্লান্ট মানে একেবারে ঘরের ভেতরে অন্ধকারের মধ্যে রাখবো তা কিন্তু নয়। আবার যারা ব্যালকনিতে করতে চাও তাদেরকে আমি বলে দিই, প্রত্যেক সপ্তাহে তোমাদের একটা কাজ করতে হবে, যেটা মনে করো এই দিকটা দেওয়াল, এই দিকটা হচ্ছে ব্যালকনি দিয়ে আলো আসছে, তাহলে তুমি কি করবে, গাছটাকে এরকম বসাবার পর এক সপ্তাহ পরে গাছটাকে আবার তুমি ঠিক অপোজিট ডিরেকশানে দিয়ে দেবে। তাহলে কি হবে, তোমার দুদিকেই কিন্তু গাছটা আলো পাবে এবং ঠিক সঠিকভাবে বেড়ে উঠবে। এক্ষেত্রে দেখো তুমি এই গাছটা এদিকে ছিল বলে দেখো সামনে থেকে কিন্তু খুব ভালো লাগছে, দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে। যেহেতু এটা দেয়ালের দিকে ছিল, দেখো দেয়ালের দিকে ছিল, সেহেতু এইদিকে কিন্তু পাতার গ্রোথটা তুমি দেখতে পাচ্ছ না। সেই জন্য প্রত্যেক সপ্তাহে তোমরা আস্তে আস্তে এরকম করে অপোজিট ডিরেকশানে ঘুরিয়ে দেবে, তাহলে আলোটা চারিদিক থেকে পেলে গাছটা সুন্দরভাবে চারিদিক থেকেই সমানভাবে বেড়ে উঠবে। এরপর আসছি ফার্টিলাইজারের ব্যাপারটা, মানে খাবারের ব্যাপারটা। খাবার আমরা কি দেবো? দেখো এই গাছটায় কিন্তু বিশেষ খাবার লাগে না, তবে আমি তোমাদেরকে বলে দিই বেশ কয়েকটা খাবার। এই খাবারগুলো দিলে কিন্তু গাছটা খুব ভালো গ্রোথ হবে। মনে করো তোমার কাছে আমার দেওয়া মিশ্র সার রয়েছে, বা আমার যেরকম দেখানো মিশ্র সার আছে সেরকম মিশ্র সার তোমার কাছে রয়েছে। সেই মিশ্র সার তুমি এইরকম 8 ইঞ্চি টবের জন্য 1 মুঠো দাও 3 মাস ছাড়া, তাতেই কিন্তু এই গাছের কাজ হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। অথবা তোমার কাছে ধরো সেই মিশ্র সার নেই, তোমার কাছে ধরো শুধু কম্পোস্ট আছে, যে কোনো কম্পোস্ট তোমার হাতের কাছে যে কম্পোস্ট থাকবে সেই কম্পোস্ট তুমি 1 মুঠোর মতন মাসে একবার দিয়ে দিলেই হবে, খুব বেশি লাগবে না, অল্প পরিমাণ। এই হাতের মুঠোর 1 মুঠো এই অল্পটা আস্তে করে ধার দিয়ে দিয়ে একটু খুঁচিয়ে দেবে, খুঁচিয়ে দিয়ে জল দিয়ে দেবে, দিলে এটা প্রতি মাসের খাবার হয়ে গেল, আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। মনে করো যারা কম্পোস্ট জোগাড় করতে পারলে না বা কম্পোস্ট হাতের কাছে নেই, তারা কি করবে, যদি 19-19-19 থাকে, যেটা ওয়াটার সলিউবেল, সেই 19-19-19 যদি থাকে 1 লিটার জলে আইসক্রিম চামচের 1 চামচ নিয়ে নেবে, নিয়ে গুলে নিয়ে গাছের মধ্যে স্প্রে করে দিলে একদম, এটা মাসে একবার করলেই যথেষ্ট, আর কিচ্ছু করবার দরকার নেই। সেটাতেও কিন্তু তোমার গাছ খুব ভালো গ্রো করবে। আবার মনে করো তোমার কাছে সর্ষে খোল আছে, সর্ষে খোল ভেজানো জল মাসে একবার দিতে পারো, তাতেও তোমার কাজ হবে, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। এই গাছের মধ্যে খাবারের ব্যাপার নিয়েই একটু সমস্যা হয়, সেটা হচ্ছে পাতাটা অনেক সময় ফ্যাকাসে হয়ে যায়, মানে গ্রিন সবুজ ব্যাপারটা থাকে না, ফ্যাকাসে হয়ে যাচ্ছে, সাদাটে হয়ে যায়, অনেক সময় পাতার বিকৃতি ঘটে। এটার কারণ হচ্ছে যে এর মধ্যে ম্যাগনেসিয়াম এবং সালফেটের অভাব। সেক্ষেত্রে কী করবে, তোমরা 1 চামচের 1/2 চামচ এপসম সল্ট নেবে, নিয়ে জলের মধ্যে গুলে নেবে, 1 লিটার জলে গুলে নিয়ে ভালো করে স্প্রে করে দেবে গাছে। এটা মাসে একবার করলেই হবে, যদি ফ্যাকাসে হয়, আর যদি না হয় তাহলে কোনো দরকার নেই। আমি যার জন্য মাটিটা তৈরি করার সময় কিন্তু এপসম সল্টের কথা বলেছিলাম বা ম্যাগনেসিয়াম সালফেটের কথা তোমাদেরকে বলে দিয়েছিলাম। এটা কি হলো, শুরুতেই আমি কিন্তু আগেই ব্যবস্থাটা নিয়ে নিলাম, যাতে পরবর্তীতে আমার গাছের পাতাটা কোনো রকমভাবে ফ্যাকাসে না হয়ে যায়। এরপর আসছি প্রোপোগেশনের ব্যাপারটা। দেখো এই গাছের কিন্তু চারা তৈরি করতে হয় না, চারা এমনি নিজেই তৈরি হয়ে যায়। যদি তোমার কোনো বন্ধুর বাড়িতে থাকে তুমি সেখান থেকেও আনতে পারো, আবার বন্ধুদের দিতেও পারো। দেখো এখানে চারা তৈরি করবে কি, দেখো মানি প্লান্টের মতন এরিয়াল রুটস অলরেডি কিন্তু বেরিয়ে রয়েছে, দেখো দেখতে পাচ্ছ এরিয়াল রুটস কত বেরিয়ে রয়েছে। এখন আমি যদি এইখান থেকে অল্প করে কেটে দিই, দেখো ঠিক এখানে শিকড় বেরিয়ে রয়েছে দেখতে পাচ্ছ, ঠিক এই অংশ থেকে আমাকে আস্তে করে কেটে দিতে হবে। এই যে কেটে দিলাম, এই কাটা অংশটাকে ভালো করে দেখো, এটাই কিন্তু আমার একটা গাছ হয়ে গেল। এটাকে বসাবো, এটাকে বসালেই কিন্তু এর থেকে আরও অনেক গাছ হয়ে যাবে এই একটার মধ্যে থেকেই। এরপর আসছি এর রোগ পোকার ব্যাপারটা। দেখো এই গাছটায় খুব একটা রোগ পোকা আমিও দেখতে পাইনি, তবে যারা ব্যালকনিতে করবে তাদেরকে আমি অবশ্যই বলবো, তারা কিন্তু অবশ্যই যে কোনো একটা নিম তেল বা কাকা, যেটা আমাদের অর্গ্যানিক, সেই সমস্ত কীটনাশক আমরা ব্যবহার করতে পারি, বা ছাদে যারা ব্যবহার করবে তারাও কিন্তু অর্গ্যানিক কীটনাশক ব্যবহার করতে পারো। তবে আমার মতে বলে এর মধ্যে অর্গ্যানিক কীটনাশক ব্যবহার করাই ভালো, যেহেতু ব্যালকনিতে বা ঘরে
এরকম জায়গায় আমরা রাখবো, আমাদের ঘরের আশেপাশে রাখবো। যেহেতু এটা হাউস প্লান্ট, সেহেতু একে আমরা ঘরের মধ্যে রাখবো। তাই আমরা অবশ্যই চেষ্টা করব যতটা পারবো আমরা অর্গ্যানিক জিনিস ব্যবহার করার চেষ্টা করব। এবার আমি বলে দিই, নিম তেল বা কাকা যদি তোমরা ব্যবহার করো তাহলে কিভাবে ব্যবহার করবে, কতটা মাত্রায় ব্যবহার করবে। 1 লিটার জলে 1.5 ml দিয়ে ভালো করে গুলে নেবে, গুলে নিয়ে ভালো করে গাছের মধ্যে স্প্রে করে দেবে। যদি তোমরা গাছের মধ্যে প্রত্যেক 20 দিন 25 দিন ছাড়া ছাড়া স্প্রে করো, গাছে কোনো রকম কোনো রোগ পোকা আসবেই না। অ্যাকচুয়ালি এর মধ্যে কোনো রোগ পোকা আসেই না, তবুও আমি তোমাদেরকে বলে রাখলাম অনেক সময় মিলিবাগ দেখা দিতে পারে। যে সমস্ত জায়গায় রোগ পোকার আক্রমণ বেশি হয় সেই সমস্ত জায়গায় এইসব গাছ রাখলে তার মধ্যেও কিন্তু রোগের আনাগোনা শুরু হয়ে যায়, পোকামাকড়ের আনাগোনা শুরু হয়ে যায়। সেই জন্য অবশ্যই তোমাদেরকে এইটা করতে হবে। একটুখানি স্প্রে করে দিলে 20 দিন ছাড়া কি 30 দিন ছাড়া করে দিলে তাহলে কিন্তু আর কোনো রকম গাছের মধ্যে কোনো রোগ পোকা আসবে না। এই গাছটার সম্বন্ধে আমাদের একটু সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে। কীরকম সাবধানতা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, এই যে আমি ডালটা কাটলাম, এই কাণ্ডের থেকে একটা রস বেরোয়। এই যে দেখতে পাচ্ছ, দেখো হাতের মধ্যে আমার একটা রস লেগে রয়েছে, দেখতে পাচ্ছ? এই যে রসটা বেরোচ্ছে, এই রসটা কিন্তু আমাদের বাড়িতে যে সমস্ত পোষ্য আছে, কুকুর বিড়াল যে সমস্ত আছে, পোষ্যদের কিন্তু জন্য এটা কিন্তু খুব খারাপ। মানে খুব খারাপ বলতে কি, এটার থেকে কিন্তু বাচ্চাদের অথবা পোষ্যদের দূরে রাখতে হবে, যাতে এই রসটা যাতে কোনো রকমভাবে না লাগে। এই রসটা লাগলে কিন্তু অ্যালার্জি হতে পারে। সেই জন্য আমি তোমাদেরকে বলবো আমাদের বাড়ির পোষ্য এবং বাচ্চাদের থেকে একে দূরে রাখতে হবে। বাচ্চারা যদি আশেপাশে দিয়ে যায় বা পোষ্য যদি আশেপাশে দিয়ে যায় তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু ভেঙে এই রসটা যেন না তাদের গায়ে লাগে। এছাড়াও বন্ধুরা, তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারেও জানাতে পারো, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো। আর বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। নমস্কার।